বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দলের আচরণের কারণে নির্বাচন নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে নির্বাচন যথাসময়ে হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি পৃথিবীতে কারো নেই। আমরা বর্তমান বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখছি যে মব সন্ত্রাস বেড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতাও বেড়েছে। এই বাস্তবতায় নির্বাচন আয়োজনে সরকার কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। নূর খান লিটন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা যেমনটি জানি যে রাজবাড়িতে একটি মবের ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি অবগত আছেন, এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল, তারপরও মব ঠেকানো গেল না। গতকাল হাটহাজারীতেও এমন একটা ঘটনা ঘটলো। মব কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রথম হচ্ছে, দেখেন, মব নিয়ন্ত্রণের জন্য যে কঠিন এবং কঠোর সিদ্ধান্ত দরকার ছিল এবং দৃশ্যমান পদক্ষেপগুলো দরকার ছিল, সেগুলো প্রায় অনুপস্থিত বললে চলে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আর সেনাবাহিনী বলেন, সরকার নির্দেশ দিলে তো তাদেরকেই কাজ করতে হবে। তারা যখন এই সমস্ত বিষয়, বিশেষ করে মবের সাথে কিন্তু একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, ফলে এইটার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা সেনাবাহিনী বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলেন বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া বলেন, তাকে 10 বার ভাবতে হচ্ছে। কারণ নির্দেশনাটা এমন জায়গায় পৌঁছাতে পারেনি যেখানে তারা শঙ্কিত হবে না, তারা আস্থাশীল থাকবে, তারা তাদের মতো করে আইনকে প্রয়োগ করবে। এই জায়গাটিতে আমরা পৌঁছাতে পারিনি। এটার বাস্তবসম্মত কারণও আছে। অন্যান্য আন্দোলনের সময়, অন্যান্য গণ অভ্যুত্থানের চরিত্রের সাথে এইবারে একটু ভিন্নতা আছে এবং সেই জিনিসটা মানতে হবে আমাদের। প্রথম হচ্ছে, জনগণকে গত 15-16 বছর পুলিশকে জনগণের যেভাবে মুখামুখি দাঁড়া করিয়ে দিয়েছে এবং তার রেজাল্ট আমরা দেখেছি যে মানুষ এতটা ক্ষিপ্ত হয়েছে যেটার বহিঃপ্রকাশ অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ পুলিশ অনেকেই নিহত হয়েছেন। এটি কিন্তু গত 15-16 বছরের স্বৈরাচারের যে ফ্যাসিস্ট কার্যক্রম, সেই কার্যক্রমটা তো বাস্তবায়ন করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা হাতিয়ার, এবং সে জনগণের মুখোমুখি দাঁড়া করিয়ে দেওয়া হয়েছিল। সেটার রেজাল্ট আমরা দেখেছি। এবং আন্দোলন পরবর্তীতে আমরা পুলিশের ভিতর একটা শঙ্কা, ভয়, এটা কাজ করতে দেখেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে, গত 15-16 বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা অন্যান্য বাহিনীগুলি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলেন বা অন্যান্য বাহিনীগুলি বলেন, এদের দ্বারা যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ঘটেছে, বিশেষ করে ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করা, গুম করা, এবং এই সরকার এসে কিন্তু দেখেন দুটো জরুরি কাজ সম্পন্ন করেছে। একটা হচ্ছে তারা একটা গুম বিরোধী একটা সনদ আছে জাতিসংঘে, সেই সনদে স্বাক্ষর করেছে। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের এই যে যে ঘটনাগুলি ঘটেছে 2009 থেকে 5ই আগস্ট পর্যন্ত, এই ব্যাপারে কিন্তু গুমের এক কমিশন গঠন করেছে এবং সেই কমিশন এখন পর্যন্ত কাজ অব্যাহত রেখেছে। তারা অনেক ক্ষেত্রেই গুমের সাথে সংশ্লিষ্ট যাদের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা যাবে, এদেরকে প্রায় অনেককেই চিহ্নিত করেছে এবং এদেরকে হয়তো আইনের বিচারের মুখোমুখি করার পর্যায়ে আছে। তো এটার ফলে বাহিনীগুলির ভিতরে কিন্তু আপনাকে মানতে হবে যে একেবারে 2-1 জনের ভিতর সীমাবদ্ধ না, একটা বড় একটা অংশ আছে, যে অংশটি গুম কমিশনের কথা বলছিলেন, সেই কমিশনের একজন সদস্য আপনি। কাজ করতে যেহেতু রাষ্ট্রীয় বাহিনীর সাথে কাজ করতে হয়েছে, প্রতিকূলতাগুলো আসলে কি কি দেখেছেন? দেখেন, এইটা এমনই একটা বিষয় নিয়ে আমরা কাজ করছি যে বিষয়টাতে আপনি কেউ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, বরং প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে বাধা না দেওয়ার চেষ্টা করলেও সহযোগিতামূলক যেই পরিমাণ সহযোগিতা আমরা আশা করছিলাম, আমরা এইটুক না যে আমরা একটা চিঠি দেব আর নির্দিষ্ট ব্যক্তিকে আমাদের কাছে
হাজির করবেন, আমরা কথা বলবো, এইটাই আমাদের যথেষ্ট না। আপনাদের কাছে অর্থাৎ যারা এই ধরনের বাহিনীগুলির সাথে যুক্ত, যে সংস্থাগুলির সাথে যুক্ত, তাদের কাছে কিন্তু আমাদের চেয়ে বেশি তথ্য রয়েছে, কারণ তারাই জানে প্রকৃত সত্যটা কি ঘটেছে। এটা তো এমন না যে গোপনে আবডালে ঘটেছে, এটা অনেকটা প্রকাশ্যেই ঘটেছে। এবং এই ঘটনার সাথে আপনি যদি দেখেন, একটা বেশ বড় সংখ্যার মানুষ এটার সাথে যুক্ত ছিল এবং তারা ভাবে নাই যে তারা আইনের আওতায় আসতে পারে কোনো একদিন, তারা আইনের ঊর্ধ্বে থাকবে এমনটি ভেবেই এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছিলেন। এবং তৎকালীন যে সরকার, সেই সরকারের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই ঘটনা ঘটতে দেখেছি এবং আমরা যে বিভৎসতা দেখেছি সেটি কল্পনার বাইরে। এবং এইখানে এখন নতুন করে নানান টাইপের বিতর্ক তোলার চেষ্টা করা হচ্ছে। অনেকে আমরা যে সিক্রেট প্রিজনগুলি, তার মূলত একটাকে আয়নাঘর হিসাবে চিহ্নিত করা হয়েছে, বাদবাকিগুলি সিক্রেট প্রিজন, কথিত আয়নাঘর, মানে মানুষ কোড অ্যান্ড কোড আয়নাঘর বলেছে। এই যে দীর্ঘদিন ধরে এই ধরনের শাস্তিমূলক রাখার ব্যবস্থা যে করা হয়েছিল অন্যায়ভাবে, বিচার বহির্ভূত, মানে আইন বহির্ভূত, এটি দেখভাল করার কথা তো ছিল, নিশ্চয়ই কারো না কারো অধীনে বিষয়গুলি হয়েছে। এগুলোর ব্যাপারে কিন্তু মানে সরকারের তরফ থেকে সবসময় পাশ কাটিয়ে যাওয়ার, মানে গত সরকারের আমলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এটি নিরসনের বা এটা বন্ধ করার কোনো চেষ্টা তারা করেননি। বরং আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি রাষ্ট্রের মানে পরিচালনা যারা করেন তাদের সর্বোচ্চ জায়গা থেকে দিক নির্দেশনা এসছে এবং সেটা বাস্তবায়ন করেছে মানে মধ্যবর্তী এবং নিচের মানুষগুলো। এখন যেই জায়গাটিতে আমরা আটকে গেছি সেটা হচ্ছে, আমরা একটা মাত্রা পর্যন্ত আশা করছিলাম যে সংশ্লিষ্ট বাহিনীগুলি আমাদের সহযোগিতা করবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেভাবে আকাঙ্ক্ষা করেছিলাম, আশা করেছিলাম, সেই মাত্রায় আমরা সহযোগিতা পাইনি। তবে একেবারে সহযোগিতা পাইনি এটা কিন্তু আমরা বলছি না। একটা প্রশ্ন এখন সামনে ঘোরাফেরা করছে অনেকের ভিতরে, এটিও আমি খোলস করতে চাই। সেটা হচ্ছে এই মানুষগুলোর বিচার কোথায় হবে, কোন আদালতে হবে? আমরা আইন, আমাদের কনস্টিটিউশন, সামরিক যে ল আছে, সব কিছু আমরা ঘেটে দেখেছি যে এইটার বিচার একমাত্র আইসিটিতে করা সম্ভব এবং আইসিটিতেই যাওয়া উচিত। এইখানে ধরেন এক ধরনের প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা নানান মানুষের কথাবার্তার ভিতর দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এটি মানে একটা অংশ, মানে তারা নিজেরা মনে করছে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে অথবা তাদের মানে পুরা বাহিনীর উপর দোষারোপ আসতে পারে, এই রকম একটি চিন্তা থেকে তারা একটু ভিন্ন মত পোষণ করছে। তবে আমি মনে করি এই ভিন্ন মত থাকবে না একটা সময়ে। নিশ্চয়ই তারা উপলব্ধি করবেন যে এই অপরাধগুলি যারা সংগঠিত করেছে তারা তো বাহিনীর প্রতিনিধিত্ব করে নাই, তারা তাদের মতো করে ঘটনাগুলি ঘটিয়েছে। সরকার যারা চালিয়েছেন তার প্রত্যেকটা জায়গায় তাদের নিজস্ব কিছু বলয় তৈরি করেছে, কিছু লোক তৈরি করেছে। এই মানুষগুলোই কিন্তু এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এইটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটার বিরোধিতা করার সুযোগ ভিতরে প্রায় ছিল না বললেই চলে। আপনি এক সময় সেনাপ্রধানের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, তিনি বেশ কিছু ঘটনা বলেছেন। তার ভিতরে একটা ঘটনা ছিল যে 2 জন সেনা কর্মকর্তা যারা র্যাব থেকে পালিয়ে এসে আশ্রয় চেয়েছিলেন সেনাবাহিনীর মাতৃবাহিনীর কাছে এবং তিনি আশ্রয় দিয়েছিলেন। এবং তারা কেন পালিয়ে এসেছিলেন, কেন ওই বাহিনী মানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে সেনাবাহিনীতে ফেরত আসতে চেয়েছিলেন? কারণটা হচ্ছে তারা মনে করেছেন, মানে তাদেরকে দিয়ে যখন অন্যায়ভাবে ক্রস ফায়ারের নাটক সাজানোর চেষ্টা করেছে তারা এটাকে অস্বীকার করেছে। আমি কিন্তু এই কথাগুলি বলছি তাদের লিখিত স্টেটমেন্ট দেখে, যে 2 সেনা কর্মকর্তা এই ফিরে এসছেন এবং তারা ক্রস ফায়ার বা বিচার আইন বহির্ভূত কোনো কাজ করবেন না, তাদের লিখিত মানে বক্তব্যের সূত্র থেকে আমি এই কথাটা বললাম। তার মানে কত ভয়াবহ অবস্থা ছিল। এবং শুধু তাদের লিখিত বক্তব্য না, তৎকালীন সেনা প্রধান নিজেই স্বীকার করেছেন, ইকবাল করিম ভুইয়া, যে এরকম একটি ঘটনা ঘটেছিল।
আর আপনার 7 খুনেরও যেটা আমাদের জ্বলন্ত উদাহরণ সামনে রয়েছে, আমরা যেগুলি তদন্ত করছি সেটা তো এখনো উন্মোচিত পুরাপুরি করিনি। 7 খুনের ব্যাপারটা তো উন্মোচিত, এবং কিভাবে 7টা খুন হয়েছিল নারায়ণগঞ্জে, কত নিষ্ঠুরভাবে, কত পৈশাচিকভাবে, একবার ভাবেন, যাতে পৃথিবীর কোনো মানুষের চোখে তারা না পড়ে। একজন উকিল সাহেব পিছনে চলে আসছে, সুতরাং সে যাতে সাক্ষী না হতে পারে, সে যাতে এটা দেখেছে প্রত্যক্ষদর্শী না হতে পারে, তাকে সহ, তার ড্রাইভার সহ। নূর খান লিটন, অপরাধীরা যদি চিহ্নিত শুধু হয় কিন্তু শাস্তির আওতায় না আসে, তাহলে কি আসলে এই ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অপরাধীরা চিহ্নিত হবেন তারা আইনের আওতায় চলে আসবেন, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। যত কঠিন কঠোর বাস্তবতা আসুক না কেন আমাদের সামনে বা দেশের সামনে, মানুষের সামনে, কিন্তু এই অপরাধীদের পার পাওয়ার সুযোগ নেই। আপনি আরো অবাক হয়ে যাবেন যে সমাজে একটা অংশ আছে অন্ধ কানা, তারা মনে করে যে এই ধরনের ঘটনা ঘটেনি, তারা দলীয় দাস। এরকম একটি অংশ আছে, পার্সেন্টেজ খুব কম হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ঘটনাগুলি ঘটেছে এবং তার দালিলিক প্রমাণ আছে, তার দৃশ্যমান প্রমাণ রয়েছে। এটিকে অস্বীকার, রাজনৈতিক কারণে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নূর খান লিটন। তাদের উচিত এটাকে অ্যাডমিট করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, কারণ বিভৎস, আমাদের ইতিহাসে আমরা এত বিভৎস জিনিস দেখিনি। যেমনি দেখিনি এই যে লাশকে পুড়িয়ে ফেলা, এটা আমাদের সমসাময়িক সময়ে আমরা কখনো দেখিনি। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যেমনটি আমরা দেখলাম রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলা হলো, এবং হাটহাজারীতেও আমরা মবের একটা ঘটনা ঘটেছে দেখলাম। মব আসলে উদ্বেগজনক হারে কেন বেড়ে যাচ্ছে? মব কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আর এই মব নির্বাচনে আসলে কতটা প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ পর্যন্ত আমাদের সভালোচক অ্যাডভোকেট নূর খান লিটন ভাই, নূর খান লিটন ভাই, যিনি মানবাধিকার নিয়ে কাজ করেন এবং গুম কমিশনের অন্যতম সদস্য হিসাবে যিনি কাজ করছেন, তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যে লোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন, আমার মতো অনেকেই মনে হয় স্বাভাবিকভাবে যারা আছেন এটিতে তারা শঙ্কিত হবেন না, শুধুমাত্র এটা একটা আতঙ্কিত বক্তব্য আমরা এখানে শুনলাম, কিন্তু এটি ছিল বাস্তবতা। আমি সম্প্রতি একটু আগে ওনাকে বলেছিলাম যে জুলাই স্মৃতি জাদুঘরে আমাদের যে আয়নাঘরের যে কিছু রেপ্লিকা সেখানে তৈরি করা হয়েছে, আমি নিজে এগুলো দেখে স্বাভাবিক থাকার কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষকে এই বাস্তবতা অতিক্রম করে আসতে হয়েছে। যারা জীবিত আসতে পেরেছেন তারা এই দুঃসহ স্মৃতি তাদেরকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি যেটি বলছেন যে এই যে এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যে জুলাইয়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে মব ভায়োলেন্স, মব জাস্টিস, মব, এই ধরনের বক্তব্যগুলো আমরা প্রতিনিয়ত শুনছি। পৃথিবীর ইতিহাসে আমি সব জায়গায় দেখেছি যে বিপ্লব পরবর্তী সময়ে কিছুটা আইন শৃঙ্খলা রক্ষাকারী অবনতি হয়, একটা ট্রানজিশন পিরিয়ড আমাদেরকে অতিক্রম করতে হয়। আপনি ফ্রান্সে পৃথিবীর পরিবর্তনকারী যে বিপ্লব হয়ে গিয়েছিল, আমরা সবাই জানি যে ফরাসি বিপ্লব, সেখানেও এরপরে কিন্তু একটা রেইন অফ টেরর আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। বলশবিক বিপ্লব থেকে শুরু করে ইরানের ইসলামী বিপ্লব, সব জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের ঘটনাটা কোনোভাবেই কাম্য না। বাংলাদেশে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পরে আমরা যে মব ভায়োলেন্স যেটা দেখেছি, প্রথম দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা দেশ পরিচালিত হয়েছে, সরকারবিহীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীবিহীন একটা দেশ পরিচালিত হয়েছে। এটাও তো আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা আমাদের নজিরবিহীন বাস্তবতার মধ্য দিয়ে আমরা গেছি। কিন্তু এখন ধরেন 1 বছর অতিক্রান্ত ইতিমধ্যেই হয়েছে। আপনি সংখ্যাতাত্ত্বিক বিচারে আমাদের প্রথম দিকে মব ভায়োলেন্সের সংখ্যার চেয়ে এখন কিছুটা কমেছে, কিন্তু যে মাত্রায় কমেছে সেটাও আমাদের কাছে কাঙ্ক্ষিত না। আমরা এই ক্ষেত্রে জিরো মব এবং সেই দিকেই আমরা যেতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই আপনার রাজনৈতিক অঙ্গনে আপনি ধরেন এই যে কয়েকদিন ধরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোও কিন্তু এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এই ঘটনাগুলো আমাদের রাজনীতিতে একটা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। আপনি দুটো ইনসিডেন্টের কথা বলেছেন, একটা হচ্ছে রাজবাড়িতে যে ঘটনাটি ঘটলো, এবং গতকাল যে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আমাদের চট্টগ্রামের হাটহাজারীতে যে ধরনের ঘটনাগুলো ঘটলো, এবং এছাড়াও সারা দেশেই প্রতিনিয়তই কোনো না কোনো ছোটোখাটো ঘটনা ঘটে। তো এখন রাজবাড়িতে যে ঘটনাটি ঘটলো, যে একটু আগে উনি বলেছেন, তো আমরা তো কখনো এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করিনি, কিন্তু
এই ঘটনা আমাদের কিন্তু নিকট অতীতে আমরা দেখতে হয়েছে যে আপনি আন্দোলনের সময় যারা নিহত হয়েছে পুলিশের গুলিতে, সেই পুলিশ তাদেরকে পুড়িয়ে ফেলেছে, কিন্তু স্বাভাবিক সময়ে আমরা কিন্তু এই ঘটনা আমরা দেখিনি। এখন এইখানে যিনি হচ্ছেন তার ধর্মবিশ্বাসের সাথে আমি একমত না হতে পারি। একজন মানুষ যখন মারা যায় তার কবর থেকে একটা লাশ উত্তোলন করে এনে সেটিকে পুড়িয়ে দেয়া, এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং এই পরিস্থিতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ন্ত্রণ করতে পারলেন না, এটা আমাদেরকে কি বার্তা দেয়? নূর খান ভাই এতক্ষণ ধরে যে বক্তব্য রেখেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের জনগণের মুখোমুখি দাঁড়িয়ে তাদের যে ট্রমার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং এক ধরনের আস্থাহীনতা, বিশ্বাসহীন বা কনফিডেন্স লেভেলটাকে যে নষ্ট করে ফেলা হয়েছে, সেইখান থেকে আমার ধারণা এখনো আমরা উত্তরণ ঘটাতে পারিনি। তো সেই ক্ষেত্রে আজকে সরকারের প্রধান উপদেষ্টার সাথে উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা নিয়ে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। আগেও আমরা এই ধরনের বক্তব্য শুনেছি, কিন্তু খুব বেশি যে কার্যকর হয়েছে এরকমটা না। কিন্তু আমরা আজকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের পরবর্তী সময়ে এই ধরনের মব ভায়োলেন্স, মব জাস্টিস, মব তৈরি করে যে কোনো মানুষকে ট্যাগিং করে তার বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সেটি আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কোনো অবকাশ নেই। এবং রাজবাড়ীর গোয়ালন্দের ঘটনায় তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে নির্বাচন বিলম্বের কোনো সংযুক্তি আছে কিনা, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজবাড়ী গোয়ালন্দের ঘটনায় তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে ইঙ্গিত তিনি করেছেন তার সাথে নির্বাচন বিলম্বের কোনো সংযুক্তি আছে কি? দেখুন, নির্বাচন বাংলাদেশের মানুষের একটা বহুল আকাঙ্ক্ষিত বিষয় এবং বিএনপি যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, তার রাজনৈতিক দল তো এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা অব্যাহত দাবি চালিয়ে আসছে। অন্যদিকে কিছু কিছু রাজনৈতিক দল বিচার, সংস্কার এইগুলোর কথা বলে নির্বাচনটিকে প্রলম্বিত করারও চেষ্টা করেছিল। সর্বশেষ সরকারের কাছ থেকে যখন একটি স্পষ্ট নির্বাচনের ঘোষণা এসেছে এবং প্রধান উপদেষ্টার সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনও একটা নির্বাচনী রোডম্যাপ জারি করে তারা নির্বাচন আয়োজনের জন্য চূড়ান্ত প্রস্তুতির দিকে যাচ্ছে, সেই সময় আমরা দেখছি যে কোনো কোনো রাজনৈতিক দল এই নির্বাচনের জন্য নানা শর্ত আরোপ করছে। এবং শুধু তাই নয়, কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এমনটিও আমরা বক্তব্য শুনেছি যে নির্বাচনটিকে তাদের এই শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না বা হতে দেয়া হবে না, এই ধরনের বক্তব্য এসেছে। এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক শক্তি বা গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হোক, সেটি আমাদের দেশেও হয়তো কোনো কোনো রাজনৈতিক দল বলেন, কোনো শক্তি, সেটাও তাদের মানে এর বিপক্ষে তাদের অবস্থান থাকতে পারে। আর যেহেতু এখন আমরা একটা বৈশ্বিক কি বলবো সময়ের মধ্যে বা গ্লোবাল পলিটিক্সের মধ্য দিয়েও যেহেতু যাই, বাংলাদেশও তো এর বিচ্ছিন্ন না, ফলে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো এই ধরনের পরিস্থিতি চায়, সেই রাজনৈতিক দলগুলোর বিদেশেও তো তাদের সমর্থক বা মিত্র থাকতে পারে। সেই ধরনের অবস্থান থেকে যদি কেউ কেউ এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে আইন শৃঙ্খলা রক্ষার বা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনী পরিবেশ নেই, এই ধরনের বক্তব্যের রেখে যদি নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, সেটা অস্বাভাবিক কিছু বলে আমার কাছে মনে হয় না। এই ধরনের প্রচেষ্টা কারো মধ্যে থাকতে পারে, কিন্তু আজকে দেখেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং তিনি থেকে যে শফিকুল আলম যিনি প্রেস সচিব, সেখানে স্পষ্টভাবেই বলেছেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। এবং একই সাথে একজন ইলেকশন কমিশনারও কিন্তু আজকে একই ধরনের বক্তব্য রেখেছেন যে
আগামী ফেব্রুয়ারি মাসেই এই নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত, এবং দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতির মধ্যেও তারা নির্বাচনী পরিবেশ নেই এটা তারা স্বীকার করছেন না, বরং নির্বাচনী পরিবেশ আছে বলেই তাদের ধারণা। তো নির্বাচন বাংলাদেশে আমরা বাস্তবতা দেখি সবসময়ই চ্যালেঞ্জের। আপনি দেখেন মুক্তিযুদ্ধের পর ৭৩ সালে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচন একটি তখনকার যারা ক্ষমতাসীন ছিলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, তারা তো নিশ্চিত বিজয়ের পরেও কিন্তু এই নির্বাচনটাকে বিতর্কিত করেছে, কলঙ্কিত করেছে নানাভাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন যে ছাড়া যে কয়টা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের ব্যাপারেই কিন্তু মানুষের কিছু না কিছু প্রশ্ন ছিল। ফলে আমি যে কথাটা শেষ করতে চাই এটা যে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করা এবং এই বিলম্বিত করার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দেশের অভ্যন্তরেও কোনো কোনো শক্তির যে প্রচেষ্টা নেই এটাও বলা নিশ্চিত করে যাবে না, এবং বৈদেশিক শক্তি যারা বাংলাদেশে বিভিন্নভাবে তারা তাদের কায়েমি স্বার্থ অনেকদিন ধরেই বসেছে, তারা যদি নির্বাচনটাকে থ্রেট মনে করে সেই ক্ষেত্রেও নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নূর খান লিটন, এদেশে 12টি নির্বাচন হয়ে গেল, তারপরেও আসলে সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের সেই ঘেরাটোপেই কেন আমরা আটকে থাকলাম? দেখেন, 12টা নির্বাচন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে 54, 55 বা 56 বছর, কিন্তু একটি জিনিসকে আমরা এখন পর্যন্ত ঠিক করতে পেরেছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে স্বাধীন এবং শক্তিশালী করা। এই জায়গাটা কি আমাদের লাগাতার কোনো চেষ্টা ছিল? আমরা মুখে বলেছি, বিভিন্ন রাজনৈতিক দল সেমিনার, সিম্পোজিয়াম, জনসভায় তাদের দলিল দস্তাবেজে এই কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা এই কাজটি করেননি। এবং আরেকটি কাজ যেটা হয়েছে যে প্রতিটি নির্বাচনের পর আমরা দেখেছি এক পক্ষ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আরেক পক্ষ সুষ্ঠু হয়নি। তার ভিতর আবার গত 3টা নির্বাচন আমরা যেটা দেখলাম সেটা ভয়াবহ। এটা একটা মানে শিশুও বুঝে, যার একটু বোঝ আছে সেও বুঝে যে এই নির্বাচনটা কি হয়েছিল। মানে দিনের ভোট রাত্রে করা, তারপরে 154 বা আরও বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদেরকে জয়ী ঘোষণা করা, তারপরে তাদের খেয়াল খুশি মতো পরিকল্পনা করে ইলেকশনে নিজেদেরকে জিতিয়ে দেওয়া, পাবলিকের ভোটের ধার তারা ধারেনি, এরকম একটি পরিবেশ কিন্তু গত 3টা নির্বাচনে আমরা দেখেছি। ফলে আমাদের নির্বাচনের ভিতরে মানুষ যে সন্দেহ শঙ্কা করে এটাকে একেবারে অমূলক বা উড়িয়ে দেওয়ার মতো না। কিন্তু এটা ঠিক যে যাহারা বর্তমানে নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা এই সময় মানে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন নানাভাবে, তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই মানুষগুলো যারা জীবন দিল, লক্ষ লক্ষ মানুষ পরিবার সহ রাস্তায় নেমে গেল, তাদের কিন্তু ডিমান্ড খুব বেশি ছিল না। একটাই ডিমান্ড ছিল, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কিন্তু আমাদের নির্বাচন এলেই কেন আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা শুনি, ডিপ স্টেটের কথা শুনি? সে বিষয়ে আমি বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নেবে আপনার কাছে ফিরবো। দর্শক, দেশের প্রতীকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল স্কোয়ার বার। আজকের আলোচনা চলছে নির্বাচন ও রাজনৈতিক প্রত্যাশা এই শিরোনামে। এই অংশে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আবারও ফিরছি আলোচনায়। যে প্রসঙ্গটি এবারে আনতে চাই, যেমনটি আমরা জানি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে এখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কারা আসলে চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক? কারা বেনিফিশিয়ারি হবে? দেখুন, নির্বাচনের কে কেন্দ্র করে যখন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা তর্ক বিতর্ক আমরা শুনেছি, সেই সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চক্রান্ত করা হচ্ছে, সেই অভিযোগ কিন্তু অনেকের কাছ থেকেই এসেছে এবং এনসিপি এই অভিযোগটা বারবার করেছে এবং শেষ পর্যন্ত এই ধরনের অভিযোগের তীর একটা রাজনৈতিক দলের প্রতি মানে গভীরভাবেই আমরা দেখেছি যে এটা উত্থাপিত হয়েছে, সেটি হচ্ছে জাতীয় পার্টি। আমরা জানি জাতীয় পার্টি ইতিমধ্যেই 2 ভাগে বিভক্ত হয়েছে। জিএম কাদেরের নেতৃত্বে যে অংশটি আছে সেটিকে আমরা জাতীয় পার্টির মূল অংশ হিসাবে বিবেচনা করি এবং সেই মূল অংশের বিগত আওয়ামী লীগ সরকারের যে তাদের সাথে 15 বছরের সম্পর্ক এবং সেইখানে মহাজোটের অংশ হিসাবে সরকারে থাকা, পরবর্তীতে শেষ নির্বাচনের পর জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির সংসদে বিরোধী দলের অবস্থা এবং 14 সালের নির্বাচনে এরশাদের
যুক্ত না হয়ে আবার ঘোষণা দিয়ে আবার যুক্ত হওয়া, পরবর্তীতে 18 এবং 2024-এর নির্বাচনে তাদের যে অবস্থান, এবং সর্বশেষ আপনার মনে আছে যে নির্বাচনের প্রাক্কালে জিএম কাদের ইন্ডিয়া থেকে এসে তিনি ঘোষণা করেছিলেন, তা ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার মানে সম্মতি ছাড়া তিনি এ বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। ফলে জাতীয় পার্টির ব্যাপারেও এদেশের মানুষের কিন্তু একটা বড় রকমের ক্ষোভ আছে, যে তাদের ধারণা হচ্ছে যে ফেসিবাদী শক্তি হিসাবে বিগত আওয়ামী লীগ যে 1.5 দশকের বেশি সময় এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল, তার প্রধান সহায়ক শক্তি ছিল জাতীয় পার্টি। এবং আমরা দেখেছি, এই কথাও আমরা বসেছি যে আওয়ামী লীগের ব্যাপারে যখনই কোনো রাজনৈতিক দল একটু নমনীয় সুরে কথা বলেছে দেশের মানুষ বা অনেক রাজনৈতিক দল, তখনই তাদেরকে ফেসিবাদের সমর্থক হিসাবে আখ্যা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন খোলামেলাভাবে যার নামটি উচ্চারণ করেছেন যে সজীব ভুঁইয়া, তিনি কিন্তু জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে আগামী নির্বাচনে তাদেরকে পুনর্বহালের কথা বলেছেন। এবং আমরা এই কয়েকদিন আগেও আমরা লক্ষ্য করেছি যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব তিনিও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং গতকাল আমরা দেখেছি জাতীয় পার্টির একজন কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, তিনি তার বক্তব্যে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজ আছে, যারা কোনো ধরনের দুর্নীতি বা কোনো রকমের রাজনৈতিক নিপীড়নের সাথে যুক্ত ছিলেন না, এই রকম লোক যদি তাদের রাজনৈতিক ব্যানার থেকে মানে দল থেকে তারা নির্বাচন করতে চায়, সেই ক্ষেত্রেও তারা বিবেচনা করবে। ফলে এখন এই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য যে রাজনৈতিক দলটির বিরুদ্ধেই অভিযোগের তীরটি নিক্ষিপ্ত হচ্ছে, সেটি হচ্ছে জাতীয় পার্টি। এছাড়াও অনেক সময় অন্যদের ব্যাপারেও এটা বলা হয়ে থাকে যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ব্যাপারে হয়তো আরও কারো আকাঙ্ক্ষা থাকতে পারে, এবং যাদের আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের সখ্যতা ছিল তারা এখন অনেকেই মানে প্রকৃত অবস্থার জন্য অন্য অবস্থান নিলেও সময়ে তারা আওয়ামী লীগের প্রার্থীদেরও তাদের রাজনৈতিক দলের মানে প্রার্থী হিসাবেও করতে পারে। তো এটি আমাদের রাজনীতিতে এক ধরনের অভিযোগ আছে, এবং এই নিয়ে আমাদের রাজনীতিতে অনেক আলোচনাও আছে। এখন সামনে দেখা যাবে যে কোনো রাজনৈতিক দল এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় কিনা, বা জাতীয় পার্টির কো চেয়ারম্যান যে বক্তব্যটি রেখেছেন সেই বক্তব্যের আলোকে জাতীয় পার্টি ভবিষ্যতে সামনের দিকে নির্বাচনে যদি তাদের অংশগ্রহণের সুযোগ থাকে সেই ধরনের প্রচেষ্টা তারা নেয় কিনা, এবং সেটি যদি তারা নেয় তাহলে জনপ্রতিক্রিয়া কি হবে বা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি হবে, সেটাও এখনো আমাদের কাছে দেখার বিষয়। আপনি সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টি নিষিদ্ধকরণের দাবিতে যখন গণ অধিকার পরিষদের আন্দোলন এবং সেইখান থেকে জাতীয় পার্টির অফিসে আক্রমণ এবং আরও যে কতগুলো ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এই কথাও বলা হচ্ছে যে ভবিষ্যতে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আইনগত দিকগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তো এইগুলো এখন আমাদের রাজনীতিতে আছে, এবং আমাদের অনেক সময় কিন্তু রাজনীতিতে যে বক্তব্যগুলো আসে সেই বক্তব্যগুলো আক্ষরিক করতেও অনেক সময় গ্রহণ করারও কোনো সুযোগ থাকে না। তবে সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখছি যে আগামী নির্বাচনে যেহেতু এখন আওয়ামী লীগ অনিবন্ধিত রাজনৈতিক দল, আওয়ামী লীগ নামে আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মানে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকছে না, এটা আপাতত আমরা দেখছি। আর সম্প্রতি আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদের একটা বৈঠকে সেইখানে আমাদের যে আইসিটি যে আইন আছে, আমাদের আন্তর্জাতিক অপরাধ আইন 1973, সেটার কিন্তু একটা নতুন ধারা যুক্ত করা হয়েছে, 23 ধারা যুক্ত করা হয়েছে, এবং সেইখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে যদি আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক আদালত আমাদের যে ট্রাইব্যুনালে যেটা আছে সেইখানে যদি আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয় তাহলে আর নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না, সেটা জাতীয় সংসদ থেকে একেবারে স্থানীয় নির্বাচনে কোথাও তাদের অংশগ্রহণ। আর কেউ যদি নির্বাচিত হওয়ার পরেও তার ব্যাপারে এই ধরনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় তাহলে সেই ক্ষেত্রেও তার সেই পদটাও বহাল থাকবে না। ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে স্বনামে নির্বাচনে অংশগ্রহণ করা সেটা অনেকটাই দুরূহ এই মুহূর্তে। আমরা আরপিওতে যুক্ত করা হয়েছে যে পলাতক আসামিরা নির্বাচন অযোগ্য হবেন, সেটাও আরপিওতে নতুন করে আপনি যেটা বলছেন সেটাও যুক্ত হয়েছে। ফলে আওয়ামী লীগকে রাজনীতিতে নিজের নামে যেহেতু মানে তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা ক্লিন ইমেজের কথাই বলুন বা নাইব যেভাবেই বলুন,
তারাও অন্য দলের ব্যানারে যেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করা সেটাও কঠিন কাজ হবে আগামী নির্বাচনে। সাম্প্রতিক সময়ে আমরা একটা অভিযোগ শুনছি যে ভারতে নির্বাচন বানচালের এক ধরনের নীল নকশা মেতেছে আওয়ামী লীগ। সেই জায়গা থেকে আমরা দেখছি রাজধানীতে কিছুদিন পর পরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যদিও আজকে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এর বিষয়ে ব্যবস্থা নেয়ার, কিন্তু আওয়ামী লীগ আসলে কি করতে চাইছে? নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না, তাদের বানচালই কি মূল উদ্দেশ্য? দেখুন, এটা খুবই স্বাভাবিক হতে পারে। আমরা আওয়ামী লীগের প্রধান যিনি এখন ভারতে পালিয়ে আছেন তার বিভিন্ন অডিও টেপ কিন্তু বিভিন্ন সময় ফাঁস হচ্ছে, এবং সেই অডিও টেপে যে ধরনের বক্তব্য তিনি রাখছেন সেই বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের উস্কানি প্রতিনিয়ত আছে, এবং তার দলের নেতাকর্মীরা যে ঝটিকা মিছিলে তারা যে অংশগ্রহণ করছে বা তারা এই শক্তিটুকু জানান দেওয়ার জন্য প্রতিনিয়ত তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং সেইখানে আমরা কয়েকদিন আগেই দেখেছি যে এস আলম যিনি আওয়ামী লীগের কাঁধে বর করে একটা বিপুল মানে কি বলবো যে বৃত্তের মালিক হয়েছেন, বাংলাদেশের অনেকগুলো ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানকে এক ধরনের নিঃস্ব করে দিয়েছেন তিনিও কিন্তু ২৫০০ কোটি টাকা নাকি এই নির্বাচন বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনার সাথে তিনি ভারতে বসে দেখেন। আমরা জানি না এই অভিযোগের সত্যতা আছে কিনা, কিন্তু এই কথাগুলো কিন্তু আসছে, এবং এই কথাগুলোর পরপরই যখন বাংলাদেশে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঝটিকা মানে কি বলে মিছিলের মাধ্যমে, এবং সেই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে খুবই অল্প সময়ে, ২-৪ মিনিটের একটা মিছিল তারা করছেন, আবার মিশিয়ে যাচ্ছেন মানুষের সাথে। তবে এদের বিরুদ্ধে কাউকে বিচ্ছিন্নভাবে গ্রেপ্তারও করা হচ্ছে এই সমস্ত অপরাধে। আমরা একজন মহিলা নেত্রীকেও আমরা দেখেছি যে তিনি এই ঝটিকা মিছিল সংগঠিত করার ব্যাপারে অপরাধে করা হয়েছে। আজকেও আমরা দেখেছি আওয়ামী লীগের ব্যানার সহ গ্রেপ্তার করা হয়েছে, এবং সর্বোপরি আজকে উপদেষ্টা পরিষদে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের যে গৃহীত পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে, সেইখানে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে তৎপরতা সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা হয়েছে, এবং মনিটর করার, এটা নিয়মিত মনিটর এবং সেইগুলো নিয়ন্ত্রণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা নেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ এখন চাইবে, এবং আওয়ামী লীগের প্রতিটি নেতার যে অডিও ট্যাপগুলো সেইখানে আপনি দেখেন ফাঁস হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার জন্য তার নেতাকর্মীদেরকে এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, এবং এই উস্কানির ফাঁদে নেতাকর্মীরা কেউ যুক্ত হচ্ছেন, এবং কেউ এর জন্য গ্রেপ্তার হয়ে কারা জীবন নতুন করে মানে বরণের মতো পরিস্থিতি তৈরি হচ্ছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যারা বিদেশে নিরাপদ অবস্থায় তাদের যে অবৈধ অর্থ নিয়ে তারা সেখানে জীবনযাপন করছেন, কিন্তু প্রতিনিয়ত তাদের নেতাকর্মীদেরকে নতুন বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।